শাশুড়ি মা এবার বললেন, ফোনটা করো। আমার সারা শরীর কেমন একটা ঝুঁকুনি দিয়ে উঠল। হায় আল্লাহ, বদমাসটাকে আমার ফোন করতে হবে এবার। মন না চাইলেও নাম্বার তুলে শিশিরকে ফোন করলাম আমি। শিশির ওই পাশ থেকে ফোন রিসিভ করে বলতে শুরু করলো, হ্যালো মা, তুমি আমার বাসায় আসার জন্য রিকোয়েস্ট করো না, কিন্তু একদম তোমার বৌমা তোমার কাছে কি বলেছে আমি খারাপ, অন্যের সাথে আমার রিলেশন ছিল, ওর পেটে আমার বেবি, তাই না? আর তুমি তো তা জানতে ফোন করেছো না। এরপর বাসায় ডেকে নিয়ে বাড়িতে সালিশ বসাবে। আচ্ছা মা, তোমার বোঝ হবে কোনোদিন বলো? এইসব বিষয় নিয়ে বাড়িতে কথাবার্তা হলে, আলোচনা হলে বাইরের মানুষ কি বলবে শুনে, এর চেয়ে আমি দূরেই থাকি। দূর থাকলেই ভালো থাকবে। তোমরা সালিশটিকে সালিশ করো। আমি এই ব্যাপারে ছিলাম না, জানিও না কিছু, আমাকে এইসবে টেনো না বলছি। শিশির একদমই কথাগুলো বলে শেষ করলো। ও ভাবছে ওর মায় তাকে কল করেছে, মা সামনে। এই মুহূর্তে ওকে কি বলবো বুঝতে পারছি না। ও ভেবেছে আমি এতক্ষণে সবকিছু বলে দিয়েছি তার মার কাছে, কিন্তু আমি তো এখনো কিছুই বলিনি কারো কাছে। তাই ফোন কানে ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এদিকে মা তাড়া দিচ্ছেন। ফিস করে মা বললেন, বলো, বলে ফেলো। ছাগল, আয় ছাগল। না চাইলেও মুখ ফসকে আমার বেরিয়ে গেল, এই ছাগল, তুমি এখন কোথায় আছো? এত বেলা হয়েছে, এখনো বাইরে? এগুলো বলে নিজের জিভে নিজে কামড় দিয়ে বসে। মা চুলোর কাছে দাঁড়িয়ে কড়াইয়ের উপর চামচ নাড়াতে নাড়াতে হট্ট হাসিতে ফেটে পড়লেন। আর লজ্জায় আমার মুখ লাল হয়ে উঠতে লাগলো মুহূর্তে। ওপাশ থেকে শিশিরও বেশ চমকে উঠল। গলাটা আমার ঠিক চিনতে পেরেছে, কিন্তু বিশ্বাস করতে পারছি না কিভাবে হঠাৎ আমি স্বাভাবিক হয়ে গেছি। শিশির ওপাশ থেকে চমকে ওঠা গলায় বলল, ঋতু তুমি? আমি জানি এখন কথা বললেই কথা বাড়বে, আর ওর সাথে কথা বলতে গেলেই রেগে আমার মাথা গরম হয়ে উঠবে। তখন মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। মার সামনে যদি মুখ ফসকে কোনো খারাপ কথা বেরিয়ে আসে তখন সর্বনাশ হবে। তাই দ্রুত বললাম, শোনো, তুমি 10 মিনিটের ভেতরে বাড়ি ফিরবে, দেরি করবে না কিন্তু, বলেই পাশ থেকে ফোনটা কেটে দিলাম। মা তখন আমার দিকে তাকিয়ে বলেন, শেষের কথাটি হয়নি, শেষের কথাটা আরেকবার থেকে এভাবে বলবে, দেরি করলে খবর আছে কিন্তু। এই কথা বললে দেখবে বেচারা বাথরুম থাকলেও ওখান থেকে কাজ বাকি রেখে দৌড়ে তোমার কাছে আসবে আগে। একবার হলো কি, তোমার শ্বশুর বাজারে গিয়েছিলেন শেভ করতে, তার শেভ করা তখন অর্ধেক হয়েছে, গালের এক পাশে দাড়ি কেটে আর অন্য পাশ হয়নি। তখন আমি ফোন করে বললাম, এই শোনো, বাড়িতে একটা সমস্যা হয়েছে, তোমাকে 5 মিনিটের ভেতরে আসতে হবে, না আসলে খবর আছে। তোমাকে 5 মিনিটের ভেতরে আসতে হবে, না আসলে সমস্যা। 20 সেকেন্ড থাকতে গালের এক পাশ সেভ করা আর অন্য পাশে দাড়ি নিয়ে আধারামের মতো আমার সামনে এসে হাজির হয়েছে তোমার শ্বশুর। আমি তার দিকে তাকিয়ে হাসতে হাসতে শেষ। সে দমের উপর দম ফেলতে ফেলতে বলল, কি হয়েছে বাড়িতে, কি সমস্যা হয়েছে? আমি হেসে বললাম, তোমার এক গালে দাঁড়িয়ে অবস্থা দেখতে আমার মন চেয়েছিল, তুমি না আসলে সমস্যা হতো। আমি কেঁদে কেটে জ্বর বসিয়ে ফেলতাম, এটা কি সমস্যার মধ্যে পড়ে না? বেচারা তখন যেন কেঁদে ফেলে আবস, আর আমি তাকে এভাবে দেখে তো হাসতে হাসতে শেষ। আমার শাশুড়ি হাস্য রসাতক কথাবার্তা শুনে হাসতে হাসতে আমিও শেষ। পৃথিবীতে এমন ভালো শাশুড়ি থাকলে বরের শত অত্যাচার সহ্য করা যায়, কিন্তু শিশির তো আমার আর অত্যাচার করে না। ওর সমস্যা চরিত্র খারাপ ছিল। এর জন্য আমার কি করা উচিত? সোজা বাপের বাড়ি চলে যাওয়া, নাকি আরো কদিন এখান থেকে আসল বিষয়টা বোঝা? উনি কি খুঁজে পাচ্ছি না কোথায়? আমি এই বাড়ি নতুন, ঘর থেকে তো বের হতে পারি না। অর্ণির মাও এখানে আসছে না। আসলে তো তার কাছে বলে দিতে পারতাম অর্ণিকে ডেকে পাঠাবার জন্য। আচ্ছা, আমার কাছে কি একবার জিজ্ঞেস করা যায় না অর্ণির বিষয়? মা তো এত সিরিয়াস মানুষ না, তিনি বোধহয় কোনো কিছু সন্দেহ করবেন। আবার আরেকটা বিষয় মনে হচ্ছে, এই যে অর্ণির সাথে শিশিরের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা কি শিশিরের মা এবং কি বাড়ির কেউ জানতো না? মা যদি জেনে থাকেন তবে তার কাছে অন্যের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে সন্দেহ করবেন না তো কিছু? তবুও আমি জিজ্ঞেস করে ফেললাম, মা বয়ামে জলপাইয়ের আচার রেখেছিলেন। তখন আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। মা আমার দিকে তাকিয়ে বললেন, টক পছন্দ করো না খুব তুমি? এই কথা বলে আমার হাতে অনেকখানি আচার দিয়ে বললেন, খাও মা, যখন ইচ্ছে হবে বয়াম খুলে খাবে, পারলে সবটুকু খেয়ে ফেলবেন কেমন?
আমি মৃদু হেসে বললাম, আচ্ছা মা, ওই ঘরের মেয়েটার কি নাম জানি? অর্ণি না কি যেন? মা